দেখো, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি সার্কুলার ফ্লো অফ ইনকাম। ঠিক আছে, আজকে আমরা কি পড়ব আগে বলে দিই। আজকের ক্লাসে আমরা পড়ব জিডিপিটা পড়ব, জিএনপি পড়ব, আর জিডিপির মধ্যে কোন কোন আইটেম আসে, মানে কি বলবো, জিডিপির মধ্যে কোন কোন আইটেমকে আমরা ইনক্লুড করি না, কম্পোনেন্ট অফ জিডিপি পড়বো, আর জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্সটা পড়বো। ব্যাস কটা কোশ্চেন পড়বো আজকে। তো দেখো, জিডিপি আমরা দেখতে পারবে, আমরা যখন খবর চালাই, ঠিক আছে, আমরা যখন বাড়িতে বসে থাকি নিউজ চালাই, তখন দেখবি অনেক সময় বলে জিডিপি এত পার্সেন্ট, জিডিপি এত পার্সেন্ট, মানে এরকম বলে থাকে, জিডিপি 5%, জিডিপি 10%, জিডিপি 15%। ঠিক আছে তো। আবার কখনো কখনো যদি আমরা নিউজ পেপার দেখি, নিউজ পেপারও লেখা থাকে দেশের জিডিপি এত হচ্ছে। জিডিপি জিনিসটা কি, জিনিসটাকে জিডিপি সবার প্রথম জানি আমরা জিডিপির ফুল ফর্মটা কি। জিডিপি, জি ফর গ্রস, ডি ফর ডোমেস্টিক, আর পি ফর প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি বলতে কি বোঝায় এখানে লেখা আছে, আমি পড়ছি, তার আগে বলি জিডিপি বলতে বোঝায় মানে আমাদের দেশের মধ্যে, মানে আমি একদম পুরো লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি, আমাদের দেশের মধ্যে, মানে আমার দেশ ভারতবর্ষ, ইন্ডিয়ার মধ্যে যত গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হবে এক বছরে মাথায় রাখবে, এক বছরে, যে অনেকগুলো বছর না, এক বছর, ধরো এটা 2022 সাল। এই 22 সালে আমার ভারতবর্ষের মধ্যে, মাথায় রাখবে, ভারতবর্ষের মধ্যে যতটা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়, শুধু গুডস প্রডিউস হবে না, সার্ভিসও কিন্তু এর মধ্যে ইনক্লুড, গুডস আর সার্ভিস প্রডিউস হবে এক বছরে। ঠিক আছে, তার যে মানি ভ্যালু সেটাই হচ্ছে তোমার জিডিপি। আমরা হয়তো অনেকটাই ছোট বললাম, কিন্তু আস্তে আস্তে এটাকে নিয়ে খুব ডিসকাস করবো ব্যাপারটা। তো দেখো না কি লেখা আছে, সমস্ত উদাহরণ দিয়ে বুঝবো। বলছে জিডিপি রেফার্স টু দা মানি ভ্যালু অফ ফাইনাল গুডস। দেখো আন্ডারলাইন করেছি, মানি ভ্যালু অফ ফাইনাল গুডস। সেই ফাইনাল গুডস কি আমি একটু পরেই বলছি। ফাইনাল গুডস এর মানি ভ্যালু, জিডিপি বলতে কি বোঝায়, ফাইনাল গুডস যে আছে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস যে আছে তার মানি ভ্যালু। প্রডিউসড, যে আমরা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করা হবে ইন আ কান্ট্রি, একটা কান্ট্রিতে প্রডিউস করা হবে, আমরা দেশের কথা বলছি। আর কি, ইন দ্য স্প্যান অফ 1 ইয়ার। দেখো কি লেখা, ইন দ্য স্প্যান অফ, দেখো 1 ইয়ার। তাহলে কি লেখা আছে, জিডিপি রেফার্স টু দা মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি ইন দ্য স্প্যান অফ 1 ইয়ার। তাহলে এখানে মেনলি তিনটে ওয়ার্ড ভাইটাল বেরিয়ে, দেখো এটাকে 1 নম্বর ধরেছি, এটাকে 2 নম্বর ধরেছি, এটাকে 3 নম্বর ধরেছি। তাহলে কি লেখা আছে আরেকবার বলো, জিডিপি বলতে কি বোঝায়, জিডিপি বলতে বোঝায় মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। প্রথম পয়েন্ট কি, মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে এই স্যার ফাইনাল গুডসটা জিনিসটা কি, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি। তোমরা নিশ্চয়ই সুগার কেনের নাম শুনেছো, সুগার কেন মানে হচ্ছে আখ। আখ থেকে কি তৈরি করা হয়, চিনি তৈরি করা হয়। ঠিক আছে তো, দেখো সুগার কেন থেকে মানে আখ দিয়ে আমরা কি প্রডিউস করি, সুগার প্রডিউস করি। এবার ধরো যে সুগারটা প্রডিউস হয়ে গেল, কেউ ডাইরেক্ট এই সুগারটা ইউজ করছে, কোনো দোকানে চলে গেল, ঠিক আছে, কোনো দোকানে, যেমন যে সমস্ত দোকানে ধরো কি বলবো তোমার মোড় টাইপের দোকান বা বিগ বাজার, এখানে চলে গেল, ওর দরকার সুগার কিনে নিয়ে চলে আসলো। কেননা সুগার দিয়ে বাড়িতে বিভিন্ন দুধ খেতে লাগবে, চা খেতে লাগবে, ঠিক আছে তো, কোনো খাবারের সঙ্গে কোনো খাবারের মধ্যে চিনি দেবে, ঠিক আছে তো, মানে সুগারটা দেবে, এই কাজে লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমি লিখেছি এই যে সুগার কেন থেকে সুগার প্রডিউস হলে সুগারটা কেউ মানে কনজিউম করবে। আবার এমনও তো হতে পারে এই যে সুগারটা আছে, এই সুগার দিয়ে কি করা হবে, মিষ্টি তৈরি করা হবে। কোথায় মিষ্টি করবে, মিষ্টির দোকান মিষ্টি তৈরি করবে, মিষ্টির দোকানে সুগারটা কিনে মিষ্টি তৈরি করবে। বা ধরো যারা আইসক্রিম তৈরি করে, তারা এই সুগারটা কিনবে, চিনিটা কিনবে, আইসক্রিম মানে ঠিক আছে, ওরা আইসক্রিমটা তৈরি করবে। তারপর আমরা সেই দোকান থেকে আইসক্রিম কিনে খাবো। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, সুগার কেন থেকে সুগার তৈরি হলো, তারপর সুগার থেকে আইসক্রিম তৈরি হলো, এবার কনজিউমার মানে আমরা আইসক্রিমটাকে কনজিউম করব। ঠিক আছে তো, এই কেসে যদি আমি 2 নম্বর কেসের কথা বলি, 2 নম্বর কেসে আইসক্রিম হলো আমার ফাইনাল গুডস, আর 1 নম্বর কেসে সুগারটাই হচ্ছে ফাইনাল গুডস। তো ম্যাটার করে এটা সবসময় ম্যাটার করে। ঠিক আছে, এই যে সুগার কেন থেকে সুগার তৈরি হলো, এটাই যে ফাইনাল গুডস হবে এমন কোনো কথা নেই। এই সুগার কেন থেকে সুগার তৈরি হলে ফিনিশ গুডস হয়ে গেল। ঠিক আছে তো, আবার এই সুগার থেকে আইসক্রিম তৈরি হচ্ছে, এটা ফাইনাল গুডস। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই যে আমি ধরো যেই পেনটা দিয়ে লিখেছি, তো এই পেনটা না বিভিন্ন পার্ট হয়েছে।
লাস্ট পার্টে গিয়ে পেন হয়েছে, লাস্ট পার্টে গিয়ে একদম শেষ স্টেজে গিয়ে পেন হয়েছে, কিন্তু এর তো অনেকগুলো পার্ট ছিল, ঠিক আছে, লাস্ট পার্টে গিয়ে পেনটা তৈরি হয়েছে। তো বুঝতে পারছো ফাইনাল গুডস জিনিসটা কি। তো দেখো এখানে কি লেখা আছে, ফাইনাল গুডস ডাইরেক্টলি কনজিউম বাই দ্য কনজিউমার। ফাইনাল গুডস যেমন একটা গুডস যেটা ডাইরেক্টলি কনজিউমার কনজিউম করছে। কেস ওয়ানে সুগারটা ছিল ফাইনাল গুডস, ঠিক আছে, আর কেস টুতে আইসক্রিম হচ্ছে তোমার ফাইনাল গুডস। তাহলে কি বললাম আমি কি বললাম, জিডিপি রেফার্স টু দা, কি বলেছি, জিডিপি রেফার্স টু দা মানি ভ্যালু অফ ফাইনাল গুডস, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস। তাহলে বুঝতে পারলে মানি ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড একটা, আর একটা ছিল ইন আ কান্ট্রি, পুরো আমার দেশের মধ্যে হতে হবে, দেশের মধ্যে হতে হবে। দেখো বারবার বলছি দেশের মধ্যে হতে হবে, আমার ভারতবর্ষ। দেখা গেল আমি বাংলাদেশে গিয়ে কিছু করলাম, সেটা কিন্তু এর মধ্যে আসবে না। স্যার একটা এক্সাম্পল, আরে শোনো না, শাহরুখ খান এসআরকে দুবাইতে গেছে, দুবাইতেও একটা শো পেয়েছে, ঠিক আছে, শো পেয়েছে, শো পেয়ে ওখানে শোতে ও ইনকাম করেছে, সেই ইনকামটা ভারতবর্ষে নিয়ে এসছে, ইনকাম করে যে টাকাটা পেলো সেই টাকাটা ভারতবর্ষে নিয়ে এসছে। এই ইনকামটা কি ভারতবর্ষে হয়েছে না স্যার ইনকামটা দুবাইতে করেছে? তাহলে তো হবে না এটা। আমি কি বলেছি, আমি বলেছি আমার কান্ট্রির মধ্যেই হতে হবে, অর্থাৎ আমাদের দেশে যে ভৌগোলিক সীমারেখা, এর ইংলিশটা হচ্ছে মানে টেরিটরি কি বলবো এটাকে, তুমি বলতে পারো টেরিটরি, মানে ডোমেস্টিক টেরিটরি। আমাদের যে দেশ আছে ভারতবর্ষ, এর তো একটা ওয়াল আছে দেশের, যে আমরা যদি দেশের যদি ম্যাপটা দেখি দেখবে তার একটা ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে হতে হবে, এই দেশের মধ্যে হতে হবে প্রোডাকশনটা, ইনকাম এই দেশের মধ্যে হতে হবে। বিরাট কোহলি কিছুদিন আগে খেলা হলো, T20 ওয়ার্ল্ড কাপ হলো, তাই তো, T20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি দেখবে অস্ট্রেলিয়ায় খেললো, গিয়ে খেলতে গেল, প্রচুর তো ইনকাম করলো ওরা, প্রচুর তো ইনকাম করলো, কিন্তু এই ইনকামটা কি ভারতবর্ষের মধ্যে জেনারেট হয়েছে? বলো না, নিজে বলো না, ইনকামটা কি ভারতবর্ষে হয়েছে? না স্যার, ইনকাম তো অস্ট্রেলিয়ায় হলো, অস্ট্রেলিয়ায় খেলা হয়েছিল, অস্ট্রেলিয়ায় ইনকাম হয়েছে, তাহলে এটা তো ভারতবর্ষের জিডিপির মধ্যে পড়বে না, মাথায় রাখতে হবে। এবার ধরো যখন আইপিএল খেলা হয়, ভাবো যখন আইপিএল খেলা হয় বিদেশে কত ফরেনার আসে, এবি ডিভিলিয়ার্স আসে, ক্রিস গেইল আসে, ঠিক আছে তো, তারপর আরো কত প্লেয়ার আসে, তোমার অ্যারন ফিঞ্চ আসে, আমার দেশে আসছে কারণ আইপিএলটা আমার দেশেই হচ্ছে, আমার দেশে আইপিএল খেলতে আসছে, তাহলে ওটা তো প্রচুর ইনকাম করলো। ইনকামটা কোন দেশে হয়েছে বলো, ইনকামটা কি এই বাইরের দেশে হয়েছে নাকি আমার ইন্ডিয়া দেশের? ইনকাম তো ইন্ডিয়াতে হয়েছে, তাহলে এটা জিডিপির মধ্যে আসবে। তাহলে আমি কি বলেছি, তার মানে একটা জিনিস কিন্তু তোমরা মাথায় রাখো, সে কিন্তু আমার ভারতবর্ষের লোক হবে এমন কথা নেই, ফরেনারও হতে পারে, মোদ্দা কথা আমার ইন্ডিয়ার মধ্যে, আমার ভারতবর্ষের মাটিতে যদি কোনো ইনকাম জেনারেট হয়, ভারতবর্ষের মাটিতে যদি ইনকাম জেনারেট হয়, সেটা জিডিপির মধ্যে পড়বে। সে দেশের নাগরিকও হতে পারে বা দেশের নাগরিক নাও হতে পারে, রেসিডেন্টও হতে পারে, নন রেসিডেন্টও হতে পারে। আর একটা কথা কি মাথায় রাখবে, ইন আ ইয়ার, এক বছরের মধ্যে, তাহলে বুঝতে পারলে, মানে কনসেপ্টটা বোঝালাম জিডিপি জিনিসটা কি। নেক্সট দেখো কি বলে, জিডিপি তো কিছুক্ষণ আগেই বললাম, জিডিপি স্ট্যান্ডস ফর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো জিডিপি ইজ আ ম্যাক্রো কনসেপ্ট, কি বলেছি, জিডিপি হচ্ছে একটা কিন্তু ম্যাক্রো কনসেপ্ট, ঠিক আছে তো। জিডিপি রেফার্স টু দা মার্কেট ভ্যালু অফ অল, আমি কি বললাম কিছুক্ষণ আগে, মানি ভ্যালু, আরে মানি ভ্যালু মানেই মার্কেট ভ্যালু। জিডিপি রেফার্স টু দা মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে, কি লেখা আছে, জিডিপি বলতে কি বোঝায়, টু দা মার্কেট ভ্যালু। স্যার মার্কেট ভ্যালু মানেটা কি? সাপোজ ধরো মার্কার পেন দিয়ে যেটা আমি লিখি, মার্কার পেন, ঠিক আছে তো, তো মার্কার পেন আমি যখন দোকান দিয়ে কিনি, আমি তো কনজিউমার, কিন্তু মার্কার পেন তো প্রথমে একটা স্টেজে প্রডিউসড হয়েছিল, ঠিক আছে, তারপর সেই মার্কার পেনটা কারা কিনলো, সেই মার্কার পেনটা হোলসেলার কিনলো, হোলসেলার থেকে রিটেলার কিনলো, রিটেলার থেকে আমি কিনলাম কনজিউমার। অর্থাৎ এখানে কোন ভ্যালুটা নেবে জানো, এখানে প্রডিউসারের ভ্যালু নেবো না, ঠিক আছে তো, এখানে তোমার হোলসেলের ভ্যালুটা নেবো, এখানে শুধু কনজিউমারের ভ্যালুটা নেবো, এটা হচ্ছে মার্কেট ভ্যালু। অর্থাৎ ফাইনালি কনজিউমার মানে আমরা যেই দামে প্রোডাক্টটা কিনবো সেই দামটা আসবে। এই লিখে জিডিপি রিফার্স টু দা মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস, সমস্ত ফাইনাল গুডসের মার্কেট ভ্যালু। অ্যান্ড সার্ভিস, শুধু গুডস না সার্ভিসও, প্রডিউস বাই অল প্রডিউসিং ইউনিটস, ঠিক আছে, বাই অল প্রডিউসিং ইউনিটস লোকেটেড ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ আ কান্ট্রি, মানে আমার দেশের যে ডোমেস্টিক টেরিটরি আছে, বুঝতেই পারছো ডোমেস্টিক টেরিটরি মানে আমাদের দেশে যে ভৌগোলিক সীমারেখা আছে, ঠিক আছে, এটাকে ডোমেস্টিক টেরিটরি বলে। সেই সীমারেখার মধ্যে যদি গুডস প্রডিউসড বা গুডস অ্যান্ড সার্ভিসেস যদি প্রডিউসড হয়,
ঠিক আছে, তাহলেই কিন্তু জিডিপির মধ্যে নেওয়া যাবে। আর একটা কি বলেছে, ডিউরিং আ পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের মধ্যে। দেখো আমার দেশে ধরো একটা বড় কোম্পানি, টাটা কোম্পানি আছে, রিলায়েন্স কোম্পানি আছে। টাটা কোম্পানি ধরো আমেরিকায় গেল, ঠিক আছে, ইউএসএতে গেল, ওখানে গিয়ে ধরো কোনো ইনকাম করলো, সেই ইনকামটা কি আমার দেশে জেনারেট হয়েছে? না স্যার, তাহলে এটা জিডিপির মধ্যে আসবে না। কিন্তু ধরো ইউএসএরই ধরো কোনো একটা কোম্পানি আছে, সে আমার দেশে না, আমার ইউএসএর কোনো একটা কোম্পানি আমার দেশে ওদের কোম্পানিটা খোলা আছে, ঠিক আছে, কিন্তু এখানে ইউএসএ ধরো হেড অফিস আর এখানে ধরো ব্রাঞ্চ আছে, কিন্তু এই ব্রাঞ্চ ধরো আমার দেশেই ইনকাম করলো, ইনকাম জেনারেট করলো, গুডস প্রডিউস করলো, সার্ভিস প্রডিউস করলো, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আমাদের জিডিপির মধ্যে আসবে। তার মানে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, জিডিপি, জিডিপি কি, জিডিপি হচ্ছে আমার দেশেই গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হতে হবে, সেটা আমার দেশের লোকও হতে পারে বা বিদেশের লোকও হতে পারে। বলছে সে রেসিডেন্ট হতে পারে, নন রেসিডেন্ট হতে পারে। কখনো কখনো তোমরা দেখবে খবরে বলো বা টিভি, তোমার নিউজ পেপারে বলো, দেখবে বা কেউ বলো, বন্ধু বান্ধব বলো, জানিস জিডিপি 5%। এই জিডিপি 5% মানে কি? অর্থাৎ বলছে 2021 সালে জিডিপি 5%, লাইনটার মানে কি? মানে হচ্ছে, আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো বুঝতে নাও পারো, আমি তোমাকে বুঝিয়েছি ব্যাপারটা, জিডিপি 5% ব্যাপারটা কি। মনে করি 2020 সালে, ঠিক আছে, আমি টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করেছিলাম কত, টোটাল কত করেছিলাম, 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করেছিলাম। বলছে 2021 সালে 5%, মানে 2020 সালে যত করেছিলাম এই বছর তার 5% বেশি বেড়ে গেছে, মানে 5% বেড়ে গেছে, অর্থাৎ 1,000 প্লাস 5%, মানে 1,000। মানে কখনো কখনো বলে, খবরে বলে, দেখবে এই দেশে আমাদের জিডিপি -5%, মানে কি, মানে জিডিপি 5% কমে গেছে, আগের বছর যা হয়েছিল এই বছর 5% কমে গেছে, এটাই বলেছে। তাহলে একটু বেসিক জিনিসটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করলাম, জিডিপি জিনিসটা কি, তা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, না বোঝার কিছু নেই। এবার বলছে অ্যাক্টিভিটিস দ্যাট আর নট ইনক্লুড জিডিপি, মানে কোন কোন অ্যাক্টিভিটিস জিডিপির মধ্যে আমরা ইনক্লুড করি না। দেখো কি লিখেছে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, কিছুক্ষণ আগেই বললাম, কিছুদিন আগে T20 ওয়ার্ল্ড কাপ হলো, আমার দেশে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, স্কাই, এরা সব খেলতে গেছিল, অস্ট্রেলিয়ায় খেলতে গেছিল, ছিল অনেকেই গেছিল। এরা অস্ট্রেলিয়ার মাটিতে গেল, ওখানে গিয়ে খেললো, প্রচুর টাকা কামালো, ঠিক আছে, তো টাকা কামিয়ে কি ওই দেশে গিয়ে রেখে এসছে? না স্যার, ওই দেশ থেকে কোন দেশে? আমার ভারতবর্ষে নিয়ে এসছে। প্রশ্ন হলো, এই যে তার মানে কি টাকাটা কোন দেশ থেকে নিয়ে এসছে? স্যার টাকাটা ফরেন থেকে নিয়ে এসছে, মানে অস্ট্রেলিয়া থেকে ভারতবর্ষে এসছে, তার মানে ফরেনের কোনো ইনকাম আমার দেশে ঢুকছে। আচ্ছা তুমি বলো, এই যে ইনকামটা, ফরেনের ইনকামটা যে আমার দেশে ঢুকলো, এর মানে গুডস অ্যান্ড সার্ভিসেস, এটা তো গুডস না সার্ভিসেস, এই সার্ভিসটা প্রডিউস কোন দেশে হয়েছে? সার্ভিসটা প্রডিউস কি ইন্ডিয়াতে হয়েছে না অস্ট্রেলিয়া হয়েছে? স্যার সার্ভিসটা প্রডিউস অস্ট্রেলিয়ায় হয়েছে। তাহলে আমি কি বলেছি, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস কোথায় হতে হবে? স্যার আমাদের ডোমেস্টিক টেরিটারি, তাই তো, ডোমেস্টিক টেরিটারি বলেছিলাম তো, হ্যাঁ ডোমেস্টিক টেরিটারির মধ্যে হতে হবে, অর্থাৎ ডোমেস্টিক টেরিটারি মানে ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কি ইনকামটা জেনারেট হয়েছে? না স্যার ইন্ডিয়া হয়নি, এটা ফরেনে হয়েছে। তাই বলেছে কি কি আইটেম আসবে না? ও স্যার তার মানে এই আইটেমটা আসবে না, জিডিপির মধ্যে এটা আসবে না। কি লিখেছি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এইটা কিন্তু আসবে না। তারপর কি, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস ইন দ্য প্রিভিয়াস ইয়ার। দেখো গুডস আর সার্ভিসে প্রডিউস করা হবে সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেই হতে হবে, প্রিভিয়াস ইয়ারে হতে হবে, যেমন অনেকগুলো বছর ধরে গুডস আর সার্ভিস হবে সেটা হবে না, কিন্তু শুধু আগের বছরটাই তুমি নেবে, প্রিভিয়াস ইয়ারটাই নেবে, অন্য কোনো। কারণ আমি কি বলেছি, গুডস অ্যান্ড সার্ভিস ইন 1 ইয়ার, 1 বছরে যতটা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করেছো সেটাই তুমি নিতে পারবে। তাহলে ভ্যালু অফ ইন্টারমিডিয়েট গুডস, মানে ইন্টারমিডিয়েট গুডস কিন্তু তুমি তোমার নিতে পারবে না, নিতে হবে ফাইনাল গুডস, নিতে হবে অনলি ফাইনাল গুডস। ইন্টারমিডিয়েট গুডসের ভ্যালু তুমি নিতে পারবে না, ঠিক আছে। তো তুমি ভাবো না, পাউরুটি তৈরি করতে আমরা এগুলো যখন ওই ন্যাশনাল ইনকাম যে মেথডগুলো না পড়বো, ওখানে ভ্যালু অ্যাডেড মেথড আছে, ওখানে আরো ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে। তো দেখো পাউরুটি তৈরি করতে গেলে কি লাগে তোমরা সবাই জানো, তো ময়দা লাগে। এবার তুমি এখানে ময়দার ভ্যালু আসবে না, ময়দার ভ্যালু আসবে না, লাস্ট পাউরুটির ভ্যালুটাই আসবে, ঠিক আছে। তো এটা মাঝামাঝি কোনো গুডসের ভ্যালু আসবে না, অর্থাৎ ইন্টারমিডিয়েট গুডস আসবে না, আসবে ফাইনাল গুডস। ট্রান্সফার ইনকাম, দেখো আমরা না ইনকাম, ইনকাম বলতে না দু রকমের ইনকাম জেনে থাকি, একটা ট্রান্সফার ইনকাম আর একটা ফ্যাক্টর ইনকাম। ফ্যাক্টর ইনকাম ধরো আমি তোমাদের পড়াচ্ছি, তার বদলে তোমরা আমাকে মাসে মাসে টিউশন ফিস পেড করছো, ঠিক আছে। তো অর্থাৎ আমি আমার কাজ করছি, তার বদলে আমি কিছু একটা রিটার্ন পাচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের পড়াচ্ছি তার বদলে একটা রিটার্ন পাচ্ছি, এটা তো ফ্যাক্টর ইনকাম পড়তে পারে। কেউ ধরো চাকরি করছে, ইনকাম করছে, কেউ ধরো বিজনেস করছে, মাল বেচছে, টাকা কামাচ্ছে, ঠিক আছে, এটা ফ্যাক্টর ইনকাম পড়ে। কিন্তু ট্রান্সফার ইনকাম, স্যার ট্রান্সফার ইনকাম জিনিসটা কি? আরে ভাবো না,
ভাবো না, আজ ধরো আমার বার্থডে, আজ আমার বার্থডে, কিন্তু আমার কোনো বন্ধু হোক বা কোনো স্টুডেন্ট হোক আমাকে কিছু টাকা গিফট করেছে। বাদ দাও না, বাদ দাও না, কিছুদিন আগে কি হলো, এই যে আমাদের যে আমরা যে ওয়েস্ট বেঙ্গল থাকি, অনেক স্কিম পাওয়া যায়, এই যে বিভিন্ন স্কলারশিপ পাওয়া যায়, ভাবো না বিভিন্ন স্কলারশিপ পাওয়া যায় না, পাওয়া যায় না স্কলারশিপ। এই তো তোমার যারা মেয়েরা তারা কন্যাশ্রী পায়, ঠিক আছে, বিয়ের সময় যুবশ্রী পায়, তারপর আরো কত রকমের ওরা স্কিম পায় মেয়েরা, ঠিক আছে। এবার ধরো এইচএস পরীক্ষার সময় এখন নতুন নিয়ম চালু হয়েছে, এইচএস পরীক্ষার সময় ফোন কেনার জন্য 10,000 টাকা করে দিচ্ছে। তো বলো না, এই টাকাগুলো যখন ইনকাম করা হচ্ছে, এর জন্য কি তোমরা তোমরা কোনো রকমের কাজ করেছো? না স্যার, কোনো কাজ করিনি, এমনি এমনি টাকা পেয়ে গেছি। এটাকে বলা হয় ট্রান্সফার ইনকাম। পরিষ্কারভাবে বলে দিয়েছে, জিডিপির মধ্যে ট্রান্সফার ইনকাম আসবে না, আসবে না, আসবে না। জিডিপিতে কোনো রকমের ট্রান্সফার ইনকাম আসবে না, আসবে তো আসবে অনলি ফ্যাক্টর ইনকাম। ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেন তোমরা তো ট্যাক্স পড়েই এসছো, ক্যাপিটাল গেন জানো। ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো লাভ হয় তাকে ক্যাপিটাল গেন। যেমন আমরা পড়েছিলাম বিল্ডিং পড়েছিলাম, ঠিক আছে, তো বিল্ডিং বেচলাম, বিল্ডিং বেচে লাভ হলো, ক্যাপিটাল গেন এর মধ্যে আসে। বলছে ক্যাপিটাল গেন তো এখানে আসবেই না, ক্যাপিটাল গেন কখনো আসবে না, ঠিক আছে। তো তো দেখো, ধরো আমার একটা ফোন আছে, ঠিক আছে, ধরো OnePlus ফোনটা কিনেছি 30,000 টাকা দিয়ে, ঠিক আছে। এবার ধরো এই ফোনটা কিনে আমি ধরো যেদিন OnePlus ফোন কিনলাম তার দুদিন পরেই দেখলাম যে এই আইফোনের একটা ভালো জিনিস লঞ্চ করে গেছে, আইফোন ভালো লঞ্চ করে গেছে, আর তখন বিগ বিলিয়ন ডে চলছিল, যে ভাবলাম যে না, এই ফালতু এই ফোনটা কিনেছি, এই ফোনটা বেচে দিয়ে আমি একটা আইফোন কিনবো, ঠিক আছে। আইফোন 14 বেরিয়েছে, তো হয়তো একটু দাম বেশি, বাট কিনবো, ওটা বেশি ভালো ইচ্ছা। তো আমি একটা না রাস্তায় একটা মুরগি পেয়েছি, মুরগি বোঝো তো, মুরগি, ঠিক আছে। 30,000 টাকার ফোনটা না ওকে ভুজুম ভাজুম দিয়ে 35,000 টাকায় ফোনটা বেচে দিয়েছি। তাহলে কত টাকায় বেচি? 30,000 টাকার ফোনটা 35,000 টাকায় বেচে দিয়েছি। ভাবো ভাবো, এই ফোনটা বেচার জন্য আমাকে কোনো কাজ করতে হয়েছে? আরে কোনো রকমের কি কাজ করতে হয়েছে? না স্যার, কোনো কাজ করতে হয়নি। আপনি ফোনটা বেচে দিলেন, তো কোনো কাজ না করে ফোনটা বেচে দিলেন, আপনার 5,000 টাকা লাভ হয়ে গেল, তো ক্যাপিটাল। বলছে এরকম ইনকাম কখনোই আসবে না জিডিপির মধ্যে, বোঝা গেল তো। তারপর ধরো আমার ফোনটা ধরো আমি অন্য কাউকে বেচে দিলাম, তার মানে কি, যে সে যখন ফোনটা কিনলো সে কি সেকেন্ড হ্যান্ড কিনলো? হ্যাঁ কি না? আরে বলো, আমার কাছে ফোন ছিল, আমি কয়েকদিন ইউজ করে আমি কাউকে বেচে দিলাম, ফোনটা কি হলো? সেকেন্ড হ্যান্ড হলো। তো পরিষ্কারভাবে বলে দিয়েছে জিডিপির মধ্যে কখনো সেকেন্ড হ্যান্ড গুডস আসবে না, আসবে তো আসবে ফাইনাল, মানে ঠিক আছে, ফার্স্ট হ্যান্ড গুডসই আসবে, সেকেন্ড হ্যান্ড গুডস এর মধ্যে কখনো কনসিডার করা হবে। বলছে সেকেন্ড হ্যান্ড গুডস ডাজ নট ইনক্লুড জিডিপি, জিডিপি সেকেন্ড হ্যান্ড গুডস আসবে না। তো যে ইনকাম ফ্রম ইললিগাল অ্যাক্টিভিটিস, বুঝলো তো, ইললিগাল অ্যাক্টিভিটিস, কোনো রকম ইললিগাল অ্যাক্টিভিটিস জিডিপির মধ্যে আসবে না। যেমন তুমি ধরো গ্যামলিং খেলে টাকা জিতলে, জুয়া খেলে টাকা জিতলে, এর মধ্যে জিডিপির মধ্যে আসবে না, ঠিক আছে। তুমি দেখবে এরকম দেখা যায়, কেউ ধরো ডাকাতি করে একটা বাড়িতে ডাকাতি করেছে, ডাকাতি করে প্রচুর টাকা কামিয়েছে, প্রচুর টাকা নিয়ে চলে এসছে, এরকম ইনকাম জিডিপির মধ্যে আসবে না। স্যার আরো কিছু উদাহরণ, ধরো ধরো সিরিয়াল কিলার বোঝো, সিরিয়াল কিলার বোঝো? এখন তো অনেক ওয়েব সিরিজ দেখা যায়, সিরিয়াল কিলারের ওয়েব সিরিজ, ঠিক আছে না। তো কাউকে তোমাকে মারতে হবে, অপোনেন্ট পার্টি থেকে তোমাকে টাকা দিয়েছে, লাখ লাখ টাকা দিয়ে, একে মেরে ফেলো, টাকা দেবো, এরকম ইনকাম কি জিডিপির মধ্যে আসবে? কোনোদিন আসবে না। কোনো রকমের ইললিগাল অ্যাক্টিভিটি জিডিপির মধ্যে আসবে না, ডাকাতি করা আসবে না, ঠিক আছে, গ্যামলিং আসবে না, স্মাগলিং ওটাও জিডিপির মধ্যে আসবে না, চুরি করা, থিপ, ওটাও জিডিপির মধ্যে আসবে না। তাহলে বুঝতে পারলে কোন কোন জিনিস, ব্ল্যাক মার্কেটিং, এইগুলো কিচ্ছু জিডিপির মধ্যে আসবে না। আর কি রইলো? সেল অফ শেয়ারস অ্যান্ড বন্ড, ঠিক আছে, সেলস অফ শেয়ারস অ্যান্ড বন্ড, ধরো শেয়ার আর বন্ড তুমি মার্কেটে বেচে দিলে, তার মানে মার্কেটে বেচে দিচ্ছ, তার মানেই তো সেকেন্ড হ্যান্ড হয়ে যাচ্ছে, তাই না? তার মানে তো সেকেন্ড হ্যান্ড হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু জিডিপির মধ্যে আসবে না। তুই ভাবো না, ধরো আজকে তুমি শেয়ার কিনেছিলে, সেই শেয়ারটা তুমি তোমার কোনো বন্ধুকে বেচে দিলে, এতে কোম্পানির কোনো কি লাভ হলো? আরে কোম্পানির তো কোনো লাভ হলো না, তোমার তোমার শেয়ার কেনা ছিল, ঠিক আছে, তো তুমি সেই শেয়ারটা তুমি তোমার কোনো বন্ধুকে বেচে দিলে, কোম্পানি কোনো লাভ হলো না, ঠিক আছে, এটা সেকেন্ড হ্যান্ড গুডস, তাহলে এটাও কিন্তু আসবে না এর মধ্যে। এরপরে দেখো কি আছে, কম্পোনেন্ট অফ জিডিপি, ঠিক আছে, জিডিপির কম্পোনেন্টটা পড়ো। বলছে দেখো, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার কটা মেথড আছে। তোমরা এখনো, যদিও আমি ন্যাশনাল ইনকামটা টপিকটা পড়াইনি, বাট তোমরা তো 11-12 পড়েই এসছো না ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার। তো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে 3টে মেথড আছে, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমাদের 3টে কি মেথড, কি মেথডগুলো কি কি, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার 3টে মেথড, এই মেথডগুলো কি কি? একটা তো ইনকাম মেথড,
একটা এক্সপেন্ডিচার মেথড আর একটা ভ্যালু অ্যাডেড মেথড। এই ভ্যালু অ্যাডেড মেথডেরই আর একটা নাম কেউ কেউ প্রোডাক্ট মেথড বলে। আমরা সবকটাই পড়ুকানি, সবকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো সব 11-12 এর কোশ্চেন, এইগুলো এমন কিছু টাফ নয়। যখনই আমরা কম্পোনেন্ট অফ জিডিপির কথা বলবো না, যখনই আমরা কম্পোনেন্ট অফ জিডিপির কথা বলি, তখনই আমরা এক্সপেন্ডিচার মেথডের পয়েন্ট অফ ভিউ থেকেই কথা বলি। কি বললাম? যখনই আমরা জিডিপির কম্পোনেন্টের কথা বলবো, তখনই আমরা এক্সপেন্ডিচার মেথডের পয়েন্ট অফ ভিউ থেকেই কথা বলি। দেখো, যদি তোমরা ন্যাশনাল ইনকামের এক্সপেন্ডিচার মেথডটা জানো না, যদি তোমরা ন্যাশনাল ইনকামের 3টে মেথড বললাম, একটা ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড আর একটা কি ভ্যালুয়েটেড মেথড, যদি তোমরা ন্যাশনাল ইনকামের এক্সপেন্ডিচার মেথডটা জানো, তাহলে তোমরা জিডিপির কম্পোনেন্টটা ভালোভাবেই বুঝিয়ে যাবে। জিডিপির কম্পোনেন্টটা ভালোভাবেই বুঝিয়ে যাবে। দেখো, জিডিপির 4টে কম্পোনেন্ট আছে। কি কি 4টে কম্পোনেন্ট তুমি দেখতেই পাচ্ছ, দেখো কি লেখা আছে। একটা যে কনজাম্পশন এক্সপেন্ডিচার একটা কম্পোনেন্ট, একটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে, একটা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আর একটা নেট এক্সপোর্ট। তাহলে কি বললাম, জিডিপির কটা কম্পোনেন্ট আছে? 4টে কম্পোনেন্ট আছে। ঠিক আছে? তো জিডিপি মানে কি? জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে কিছুক্ষণ আগেই আমরা বললাম জিডিপি একটা দেশ বা বলতে পারে একটা দেশে গুডস অ্যান্ড সার্ভিসেস কতটা প্রডিউসড হচ্ছে, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস কতটা প্রডিউস হচ্ছে, তার ভ্যালু কত। আর যদি এর ভ্যালুটা বের করতে পারো তাহলে দেখতে হবে না। ঠিক আছে? ঠিক আছে, তার কোনো সমস্যাই নেই। যত লোকে গুডস অ্যান্ড সার্ভিসেস মানে কি বললে বুঝতে পারলে তো, যে একটা দেশে গুডস অ্যান্ড সার্ভিসেস কতটা প্রডিউস হচ্ছে তার ভ্যালু কত। আর যদি এর ভ্যালু বের করতে পারো, যদি মানে কি বলছি, আর যদি এর ভ্যালুটা বের করতে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে দেখতে হবে, কি দেখতে হবে, কত লোকে গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে অনেক তো লোক আছে আমাদের দেশে, গুডস অ্যান্ড সার্ভিসের জন্য কত টাকা খরচা করছে। তাহলে বুঝতে পারলে তো, গুডস অ্যান্ড সার্ভিসের জন্য আমার দেশে যত লোকজন আছে তার কত টাকা খরচা করছে। যেমন একটা এক্সাম্পল যদি দিই, সাপোজ ধরো একটা মার্কার পেন, ঠিক আছে, একটা মার্কার পেন, আমার ধরো একটা মার্কার পেন লাগবে, তাহলে আমি দোকানে চলে গেলাম মার্কার পেন কিনতে। ঠিক আছে, আমি যে মার্কার পেন কিনতে চলে গেলাম, তাহলে তার মানে সেই ফার্মকে তো মার্কার পেন রেডি রাখতে হবে, তাহলে সে মার্কার পেন তৈরি করছে। তো বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে বুঝতে পারলে তো, ধরো আমি আজকে একটা দোকানে পেন কিনতে গেছি, ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, ধরো আমি একটা দোকানে পেন কিনতে গেছি, ঠিক আছে, তো তাহলে আমি পেন কেনার জন্য যেই টাকাটা খরচা করেছি, তার মানে তার নিশ্চয়ই ঠিক অত টাকার পেন প্রোডাকশন করা হয়েছে। অর্থাৎ এই যে প্রোডাকশন করা হয়েছে, প্রোডাকশন করে যে টাকাটা খরচা হয়েছে সেটা জিডিপির মধ্যে কাউন্ট করে নাও। তাই বলতে যে আমরা যদি জিডিপি কাউন্ট করতে চাই তাহলে খরচা বের করতে হবে। আমাদের দেশে কারা কারা খরচা করে? আমাদের দেশে 4টে সেক্টর খরচা করে, বলেছিলাম না, ইকোনমি 4টে সেক্টর খরচা করে, একটা হাউস হোল্ড, একটা গভর্নমেন্ট, একটা ফার্ম আর একটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো কনসেপ্টটা বুঝতে পারলে ব্যাপারটা, এবার দেখো কি লেখা আছে, পড়ছি। আমাদের দেশে 4টে লোক খরচা করে, একটা 4টে সেক্টর। কনজামশন সেক্টর খরচা করে, কনজামশন সেক্টর যা খরচা করে সেটা জিডিপির মধ্যে কাউন্ট করো। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যা খরচা করে জিডিপির মধ্যে কাউন্ট করো। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার যা খরচা করে জিডিপির মধ্যে কাউন্ট করো। আর নেট এক্সপোর্ট যা খরচা হয় সেটাও তুমি জিডিপির মধ্যে কাউন্ট করো। এই 4টেই হবে, আর এর বাইরে কিছু নেই। বলছে ইট রেফার্স, কনজামশন এক্সপেন্ডিচার কি বলছে, ইট রেফার্স টু এক্সপেন্ডিচার ইনকার্ড বাই হাউস হোল্ড অ্যান্ড মানে কি বলতে চাইছে, ধরো ধরো আমরা যে হাউস হোল্ড মানে মানে আমাদের ঘরে যেই খরচাগুলো হয়, ঠিক আছে, সেটা তোমরা জিডিপির মধ্যে কাউন্ট করতে হবে। ধরো তুমি একটা গাড়ি কিনতে গেছো, বা ধরো তুমি ফুড গ্রেনস মানে ঘরের তোমার রেশন, যেগুলো মুদি জিনিস যেগুলো কিনছো, এর জন্য তোমায় খরচা করতে হচ্ছে। তারপর ক্লথ, স্কুল ফিস, এইগুলোর জন্য তোমায় খরচা করতে হচ্ছে। এই যে তুমি খরচাগুলো করছো, এইগুলো তোমাকে জিডিপির মধ্যে কাউন্ট করতে হবে। বলছে ইট রেফার্স টু এক্সপেন্ডিচার, কনজামশন এক্সপেন্ডিচার কি বলছে, ইট রেফার্স টু এক্সপেন্ডিচার ইনকার্ড বাই হাউস হোল্ড যেই টাকাটা খরচা করছে, কিসের জন্য, এই পারপাসগুলো যে টাকাটা খরচা করছে। অ্যান্ড নন প্রফিট ইনস্টিটিউশনে, তার মানে কি বুঝতে পারছো তো, নন প্রফিট ইনস্টিটিউশন আর হাউস হোল্ড যে খরচাগুলো করছে সার্ভিং গুডস অ্যান্ড সার্ভিসেস টু হাউস হোল্ড। ঠিক আছে, তো ফর এক্সাম্পল এক্সপেন্ডিচার নিউ কার, ফুড গ্রেইনস, ক্লথ, স্কুল ফিস, জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এখানে কি বলতে চাইছে, কনজামশন এক্সপেন্ডিচার বলতে কি বোঝাইছে, এখানে বলছে হাউস হোল্ড এবং নন প্রফিট ইনস্টিটিউশন, বলছে এই খরচাগুলো কে করবে, হাউস হোল্ড করবে, বাই হাউস হোল্ড অ্যান্ড নন প্রফিট ইনস্টিটিউশন সার্ভিং গুডস অ্যান্ড সার্ভিসেস। হাউস হোল্ডকে গুডস অ্যান্ড সার্ভিস সার্ভ করার জন্য যে খরচাগুলো করা হবে, কি কি খরচা, স্কুল ফিস,
ঠিক আছে তো। তারপর ধরো আর কি লেখা আছে, স্কুল ফিস, ক্লথ, ফুড গ্রেনস, নিউ কার, এইসবের জন্য কোনো খরচা হয় সেটা কনজামশন এক্সপেন্ডিচার মধ্যে তুমি ইনক্লুড করে দাও। ঠিক আছে, সেগুলো সব কনজামশন এক্সপেন্ডিচার যেটা কিনা জিডিপির মধ্যে তোমাকে ইনক্লুড করতে হবে। এবার কি বলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে, শুধু হাউস হোল্ডই তো খরচা করে না। এই যে আমাদের দেশে টোটাল যে খরচা হচ্ছে শুধু হাউস হোল্ডই করবে না, গভর্নমেন্টও খরচা করে। এই যে কোনো গুডস অ্যান্ড সার্ভিস যে প্রডিউস হবে তার জন্য গভর্নমেন্ট খরচা, স্যার গভর্নমেন্ট কি খরচা করে? ল অ্যান্ড অর্ডারের জন্য গভর্নমেন্ট কিছু খরচা করবে, ঠিক আছে তো। তারপর হচ্ছে তোমার এডুকেশনের জন্য গভর্নমেন্ট খরচা করবে, ঠিক আছে তো। ডিফেন্সের জন্য গভর্নমেন্ট খরচা করবে, হেলথের জন্য গভর্নমেন্ট খরচা করবে। তাই লিখেছে ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার ইনকার বাই গভর্নমেন্ট অন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস লাইক ডিফেন্স, ল অ্যান্ড অর্ডার আর এডুকেশন। নেক্সট বলেছে কি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে কারা কারা হাউস হোল্ডের খরচা হলো, গভর্নমেন্টের খরচা হলো। এই যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করে কারা? ফার্ম প্রডিউস করে। তাহলে ফার্ম প্রডিউস করলে ফার্মকেও তো খরচা করতে হবে, ঠিক আছে তো। এটাকে বলা হয় ফার্ম যে খরচা করে তাকে বলা হয় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে দু রকমের ইনভেস্টমেন্ট হয়। একটা দেখো কি ইনভেস্টমেন্ট বলছে, একটা যে গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট। স্যার গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট মানে ফার্ম যেই প্রোডাকশনগুলো করবে, কোথায় মেশিন লাগবে প্রোডাকশন করতে, ফার্নিচার লাগবে, ল্যান্ড লাগবে, বিল্ডিং লাগবে, এই জন্য যে ফার্ম যে খরচা করে এটাকে বলা হয় ফিক্সড ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ফিক্সড ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপিটাল গুডসের জন্য ফার্ম যে খরচাগুলো করে তাকে বলা হয় ফিক্সড ইনভেস্টমেন্ট। এছাড়াও গুডস অ্যান্ড সার্ভিস যে তৈরি করবে তার জন্য তো কিছু খরচাপাতি করতে হয়, এটাকে বলা হয় ইনভেন্টারি ইনভেস্টমেন্ট। কি বলে? ইনভেন্টারি ইনভেস্টমেন্ট। তাই বলছে ফার্মের খরচাটা কি হবে, ইনভেস্টমেন্ট কি হবে, বলছে ইট রেফার্স টু দ্য সাম অফ ফিক্সড ইনভেস্টমেন্ট আর ইনভেন্টারি ইনভেস্টমেন্ট। এই দুটো ইনভেস্টমেন্টের যোগফল হবে, দুটো ইনভেস্টমেন্ট যোগফল হবে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তাই লিখেছে গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট অ্যান্ড চেঞ্জ ইন স্টক, ঠিক আছে তো। লাস্ট নেট এক্সপোর্ট। তাহলে কারা কারা খরচা করলো বলো বলো, কি খরচা করলো? হাউস হোল্ডের কিছু খরচা হয়েছে, একটা গভর্নমেন্টের খরচা হয়েছে, ঠিক আছে। গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করার জন্য কারা কারা খরচা করে বলতে হবে, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করতে কারা কারা খরচা করে? হাউস হোল্ডের কিছু খরচা আছে, গভর্নমেন্টের খরচা আছে, ইনভেস্টমেন্টের খরচা আছে, আর বাকি হলো নেট এক্সপোর্ট। স্যার এই নেট এক্সপোর্ট মানে ধরো ফরেন থেকে কেউ ধরো এই দেশে এসে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করতে, তাহলে খরচা করছে তো, খরচা করছে তো, তাহলে এটাও নেব, তাহলে এটা নেব। তাই এখানে লিখেছে ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার মেড বাই আউটসাইডার অন গুডস অ্যান্ড সার্ভিসেস মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে এসে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করলে তাদের এই খরচাগুলো নেব। কিন্তু নেট এক্সপোর্ট কি করে বের করবো? ইট ইজ ক্যালকুলেটেড ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ঠিক আছে। আমরা কিছু এক্সপোর্ট করবো ফরেনে, ঠিক আছে, ফরেনে কিছু এক্সপোর্ট করব, বুঝতে পারছো তো। ফরেনে এক্সপোর্ট করব, এই এক্সপোর্ট আর ইম্পোর্টের যে ডিফারেন্স, ঠিক আছে, এক্সপোর্ট আর ইম্পোর্টের যে ডিফারেন্স সেটাই হয়ে যাবে তোমার নেট এক্সপোর্ট। তো জিডিপি ক্যালকুলেট করা বের করার ফর্মুলাটা কি দেখো, তোমার মনে রাখা খুব ইজি জিনিস। দেখো কি লেখা আছে, প্রথমে কনজামশনের সি, গভর্নমেন্টের জি, আর ইনভেস্টমেন্টের আই, তিনটে যোগ করো, সি জি আই যোগ করো। তাহলে নেবো না কোনটা? নেট এক্সপোর্টটা নেবো না, ঠিক আছে তো। তাহলে কি কি বললাম, কি কি নেবো? সি নেবো, জি নেবো, আই নেবো, তিনটে নেবো। এই তিনটে নেবো, সি জি আই নেবো। আর কি নেবো? নেট এক্সপোর্ট নিতে হবে। নেট এক্সপোর্ট, নেট এক্সপোর্ট কি করে বের করতে হয়? নেট এক্সপোর্ট কি করে বের করতে হয় দেখো লেখা আছে, নেট এক্সপোর্ট করবো, বুঝছো, নেট এক্সপোর্ট। এখানে কি লিখে নেট এক্সপোর্ট কি করে নেবো? এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা বাদ দেবো। তাহলে বোঝা গেল, এটা মাথায় রাখতে হবে কম্পেয়ার অফ জিডিপি, ঠিক আছে। আমরা আগামী যখন অঙ্কগুলো করবো, অঙ্ক করতে খুব কাজে লাগবে। আচ্ছা, এটা বলতে একটু মিস করে গেছিলাম, একটু বলে দিচ্ছি। হোয়েন উই টক অ্যাবাউট জিডিপি, যখনই আমরা জিডিপির কথা বলবো, ঠিক আছে, যখনই আমরা জিডিপির কথা বলবো না, তখন আমরা অলওয়েজ মার্কেট প্রাইসের কথা বলছি। এটা আমি বুঝিয়েছি, বাট এটা বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে তো। ইট ইনক্লুডস, ঠিক আছে, এর মধ্যে জিডিপির মধ্যে কি কি ইনক্লুড থাকে? ডেপ্রিসিয়েশন আর ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুড থাকে, ঠিক আছে। জিডিপির মধ্যে কি কি ইনক্লুড থাকবে? ডেপ্রিসিয়েশন ইনক্লুড থাকবে, আর নেট ইনডাইরেক্ট ট্যাক্স। জিনিসটা কি পরে বুঝবো, আর এমনিতে আমরা ডেপ্রিসিয়েশন, নেট ইনডাইরেক্ট ট্যাক্স আমরা জানি, ঠিক আছে তো। ভ্যালু অফ আউটপুট প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক ট্রেডারি বাই অল প্রডিউসার, রেসিডেন্ট হতে পারে, নন রেসিডেন্ট, এগুলো বুঝিয়েছি ব্যাপারটা, বাট এই পয়েন্টটা বলা হয়নি, সেটাই বলে দিলাম। এবার পড়বো কি জিএনপি, ঠিক আছে। জিএনপি, জিএনপির ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আগেটা কি ছিল? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি, জিএনপি, দেখো ডিফারেন্সটা কোথায়? মাঝখানে ডি, জিডিপিতে মাঝখানে ডি ছিল, আর জিএনপিতে মাঝখানে এন, মানে ডি আর এন, মানে একটা মিডিল পোর্শনটা চেঞ্জ। ওখানে ছিল ডোমেস্টিক, এখানে হচ্ছে ন্যাশনাল। ডোমেস্টিক যখনই বলবে তখন ইউনিয়ন টেরিটরির মধ্যে, ঠিক আছে তো, বুঝতে পারলে তো।
টেরিটরির মধ্যে হবে, টেরিটরির মধ্যে অর্থাৎ দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, মানে কান্ট্রির যে টেরিটরি আছে, দেশের যে ভৌগোলিক সীমারেখা আছে তার মধ্যে তোমার গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হতে হবে। আর জিএনপি মানে সেই গুডস অ্যান্ড মানে জিডিপির কথা যদি আরো একবার বলি, জিডিপিটা কি বলছে, ইউনিয়ন টেরিটরি অর্থাৎ দেশের যে সীমারেখা আছে তার মধ্যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হতে পারে, সে দেশের লোক প্রডিউস করতে পারুক বা দেশের মানে বাইরের লোক প্রডিউস করুক, কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না। এটা ছিল জিডিপি। আর জিএনপি জিনিসটা কি, জিএনপি শুধু তুমি দেশের মধ্যে প্রোডাকশন করবে তাই না, এমনও হতে পারে তুমি দেশের বাইরে কি প্রোডাকশন করেছো। যেমন যেমন আমি আগের উদাহরণ দিই, কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপ গেল, বিরাট কোহলি, ঠিক আছে মনে পড়ছে তো, বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হলো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা মনে পড়ছে তো, ম্যান অফ দ্য ম্যাচ হলো, টাকা পেয়েছিল মানে ইনকাম হয়েছিল, বা ধরুন ইন্ডিয়ার সমস্ত প্লেয়াররা খেলতে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ, সবাই তো ইনকাম করে দেশে টাকা নিয়ে এসছে। প্রোডাকশন মানে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস কোন দেশে হয়েছে, স্যার অস্ট্রেলিয়ায় হয়েছে, তাহলে অস্ট্রেলিয়ার জিডিপির মধ্যে পড়ে যাচ্ছে, তো ইন্ডিয়ার জিডিপির মধ্যে পড়েনি, কারণ ইন্ডিয়াতে তো গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়নি। কিন্তু 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 জিএনপি জিনিসটা কি, ওই যে বিরাট কোহলি যে ইনকামটা করলো সেই ইনকামটা দেশে নিয়ে আসলো, এটা জিএনপির মধ্যে পড়ে, এটা জিএনপির মধ্যে। স্যার তার মানে জিএনপি মানে কি, আমাদের ভারতবর্ষের কোনো লোক ইন্ডিয়ান সিটিজেন ও ফরেনে গিয়ে যদি কোনো ইনকাম করে, সেই ইনকামটা যদি ভারতবর্ষে নিয়ে আসে, সেটা জিএনপির মধ্যে পড়ে। দেখো না, আমাদের ভারতবর্ষে এরকম প্রচুর লোক আছে, ঠিক আছে, প্রচুর লোক আছে ভারতবর্ষে, অনেক লোক আছে যারা কিন্তু ভারতবাসী কিন্তু বিদেশে চাকরি করছে, বিদেশে চাকরি করছে, তারপর আবার সেই টাকাটা চাকরি করে সেই টাকাটা ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু জিএনপির মধ্যে পড়ে, জিডিপির মধ্যে পড়ে না, মাথায় রাখতে হবে। অর্থাৎ জিএনপিতে কি ব্যাপারটা বুঝতে তো, জিএনপি ব্যাপারটা কি বলে, জিএনপিতে তুমি গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস তুমি বিদেশেও করতে পারো, কোনো সমস্যা নেই, গুডস অ্যান্ড সার্ভিস তুমি বিদেশে প্রডিউস করতে পারো, বুঝতে পারলে তো, গুডস অ্যান্ড সার্ভিস তুমি বিদেশে প্রডিউস করতে পারো, কিন্তু রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে। আমি উদাহরণ দিই, পুরো ব্যাপারটা বুঝতে পারো। তোমরা সবাই নিশ্চয়ই এসআরকের নাম শুনেছেন, বলার কিছু নেই, শাহরুখ খান, ঠিক আছে। তো যেটা আমি আগেই এক্সাম্পল দিলাম, শাহরুখ খান ধরো দুবাইতে একটা প্রোগ্রাম করতে গেছে, ঠিক আছে, একটা শো আছে, শো করতে গেছে দুবাইতে, যখন ও শো করতে গেছে, ও তো ফ্রিতে শো করবে না, আরে ও কি ফ্রিতে শো করবে, ও তো টাকা পয়সা নেবে, কয়েক কোটি টাকা নেবে, ঠিক আছে। আচ্ছা বলো শাহরুখ খান কোন দেশের লোক, স্যার ও ইন্ডিয়ান, শাহরুখ খান তো ইন্ডিয়ান, ঠিক আছে, কিন্তু ইনকাম কোন দেশে গিয়ে করেছে, স্যার ইনকাম তো দুবাই থেকেই করেছে, ঠিক আছে। তো এটা কি জিডিপির মধ্যে পড়বে না, স্যার এটা জিডিপির মধ্যে পড়বে না, কারণ ইনকাম তো দুবাইতে হয়েছে, ভারতবর্ষে হয়নি, ভারতবর্ষে হলে জিডিপির মধ্যে হতো, তাহলে জিডিপির মধ্যে পড়ে না। এবার এটা জিএনপির মধ্যে পড়বে, কারণ কি, ও তো ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন দুবাইতে গিয়ে শো করেছে, ইনকাম করে টাকাটা ভারতে নিয়ে এসেছে, এটা জিএনপির মধ্যে পড়বে। বিরাট কোহলির উদাহরণ বললাম, এরকম প্রচুর উদাহরণ তুমি তৈরি করো না। আরে তুমি দেখো, তোমাদের নিশ্চয়ই অনেক রিলেটিভ আছে না, যেমন দেখবে এখন তো অনেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমস্ত ফরেনে চাকরি করতে চলে যাচ্ছে, সে ইউএসএ যেতে পারে, কানাডা যেতে পারে, ঠিক আছে, লন্ডন যেতে পারে, এরকম অনেকেই আছে, আমারই অনেক রিলেটিভ আছে, তো তারা ফরেনে গেছে, ফরেনে গিয়ে চাকরি করছে, কিন্তু কোন দেশের লোক, ওরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, ফরেনে গিয়ে চাকরি করছে, তো চাকরি করে যে ইনকাম হচ্ছে সেই ইনকামটা ভারতবর্ষে নিয়ে আসছে, ঠিক আছে তো। তাহলে এটা কিন্তু জিএনপির মধ্যে পড়ে, জিডিপির মধ্যে পড়ে না, ঠিক আছে। তারপর ধরো এই উদাহরণটা দেখো না, ধরো আমাদের দেশে দেখো, ধরো সাপোজ ধরো একজন নাম বলছি রামজি, ঠিক আছে, সর্দারজি কানাডায় চলে গেছে, ওখানে গিয়ে বড় বড় ট্রাক চালাচ্ছে, তাহলে ইনকামটা কোন দেশে জেনারেট হচ্ছে, স্যার ইনকাম তো কানাডা জেনারেট হচ্ছে, তাহলে কানাডার জিডিপির মধ্যে পড়বে, কিন্তু কিন্তু ও ইনকামটা করে এই দেশে টাকা পাঠায়, কারণ ফ্যামিলি এখানে আছে, এখানে টাকা পাঠাচ্ছে, ঠিক আছে তো, এখানে টাকাটা পাঠাচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষের জিএনপির মধ্যে পড়ে। জিএনপিটা কি বলতে, এবার পড়ো জিএনপির ডেফিনেশন তুমি বুঝতে পারবে। বলছে জিএনপি বলতে টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস, সমস্ত ফাইনাল গুডসের টোটাল ভ্যালু, সমস্ত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের টোটাল ভ্যালু ইনফ্লুয়েন্স বাই আ কান্ট্রি সিটিজেন, ঠিক আছে, কি বলছে ইনফ্লুয়েন্স, ঠিক আছে তো, বাই আ কান্ট্রি সিটিজেন ইন আ গিভেন ফিনান্সিয়াল ইয়ার ইরেসপেক্টিভ অফ দেয়ার লোকেশন। হ্যাঁ, কোন দেশে কামাচ্ছে বড় কথা নয়, যদি ধরো ইন্ডিয়ান সিটিজেন ধরো আমি যে টাকাটা কামাচ্ছি, আমি তো ভারতবর্ষে আছি, ভারতবর্ষে কামাচ্ছি, তাহলে এটা তো আমার জিডিপিও হবে, আবার জিএনপিও হবে। কিন্তু ধরো সাপোজ বাংলাদেশে ঘুরতে গেছি, ওখানে গিয়ে ধরো আমি স্টুডেন্ট পড়াই, ধরো ওখানে গিয়ে কিছু স্টুডেন্ট পড়িয়ে তার জন্য আমি কিছু কয়েকদিনের জন্য কিছু পেমেন্ট পেয়েছি, তাহলে এটা কিন্তু জিএনপির মধ্যে চলে আসবে, তাহলে মাথায় রাখতে হবে।
তাই লিখেছে দেখো একটা স্টার মার্ক দিয়ে লিখেছি ইন কেস অফ জিডিপি। ইন কেস অফ জিডিপি, জিডিপির ক্ষেত্রে উই আর নট কনসার্ন হু মেক দ্য গুডস, ঠিক আছে। ইন কেস অফ জিডিপি, জিডিপির ক্ষেত্রে উই আর নট কনসার্ন হু মেক দ্য গুডস বাট ইট শুড বি ইন দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি। তো বলছি জিডিপির ক্ষেত্রে উই আর নট কনসার্ন হু মেক্স দ্য গুডস, ঠিক আছে, গুডসটা কে তৈরি করছে এটা ম্যাটার করছে না, বাট ইট শুড বি ইন দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি, মানে আমার দেশের মধ্যে দেখতে হবে আমার দেশে যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয় তাহলেই জিডিপির মধ্যে পড়বে। সে কে প্রডিউস করছে, সে ইন্ডিয়ান সিটিজেন করছে নাকি ফরেন সিটিজেন করছে জানার দরকার নেই। জিএনপির ক্ষেত্রে কি হবে, ইন কেস অফ জিএনপি ইট শুড বি মেড বাই দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, ইরেসপেক্ট অফ দ্য লোকেশন। ও ভারতবর্ষ ছাড়া ও পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাক, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাক, সে যদি ইন্ডিয়ান সিটিজেন হয় এবং সে যদি ইনকাম করে সেটা জিএনপির মধ্যে পড়বে, ঠিক আছে। দেখো জিএনপি বের করার ফর্মুলা সুন্দর দিয়েছি, মনে রাখবে জিএনপি কি করে বের করতে হয়। জিএনপি বের করার নিয়ম হচ্ছে জিডিপি, জিএনপি বের করার নিয়ম জিডিপি তো হবেই, তার সাথে যোগ করতে হবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে বিদেশ থেকে যদি কোনো টাকা নিয়ে আসো, মানে আমার যদি আমাকে কেউ যদি বলে তোমার দেশে জিএনপি তুমি কি বের করবে, কিভাবে বের করবে, আমার দেশে জিএনপি বের করার জন্য আমাকে তো জিডিপি জানি, জিডিপি কি করে ক্যালকুলেট করতে যে আমরা শিখে গেছি জিডিপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এখানে কোনো বলার দরকার নেই, কোনো কথা বলারই দরকার নেই। জিডিপি জিডিপি খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝেছি, ঠিক আছে তো। এবং বিদেশ থেকে যদি কোনো টাকা ভারতবর্ষে আসে, অর্থাৎ আমার দেশের আমার ভারতবর্ষে এমন প্রচুর লোক আছে, ভারতবর্ষে সেরকম আমাদের ইন্ডিয়াতে সেরকম সার্ভিস নেই, তার জন্য মানুষে বেঙ্গলের কথাই ভাবো না, বেঙ্গলে অনেক চাকরি, তাই জন্য অনেকে মানুষ ফরেনে চলে যাচ্ছে, অনেক প্রচুর ফরেনে যাচ্ছে, ইউএসএ কানাডা তুমি দেখো না, লন্ডন প্রচুর চলে যাচ্ছে। তাহলে তো ইন্ডিয়ান সিটিজেন তারা বিদেশে চলে গেছে, তো বিদেশ থেকে চাকরি বাকরি করে ইনকাম করে আবার এই দেশে আসছে, ঠিক আছে তো, চাকরি বাকরি করে টাকাটা নিয়ে এইদিকে আসছে। তার মানে কি বললাম, ফরেন থেকে যদি কোনো ইনকাম যদি ইন্ডিয়াতে ঢোকে তাহলে সেটাও কিন্তু জিএনপির মধ্যে ইনক্লুড হবে। তাই লিখি জিডিপির সাথে যোগ করবো কি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এনএফআইএ, শর্টে বলে এনএফআইএ। এবার যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি করে বের করবো, মানে বিদেশ থেকে আয়টা ইনকামটা কি করে বের করবো, এটা বলছি ইনকাম আর্ন বাই দ্য ডোমেস্টিক ফ্যাক্টর অফ প্রোডাকশন এমপ্লয়েড ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে তো। তাই লিখেছি ইনকাম আর্নড বাই দ্য ডোমেস্টিক ফ্যাক্টর অফ প্রোডাকশন এমপ্লয়েড ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মাইনাস ফ্যাক্টর ইনকাম আর্নড বাই দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এমপ্লয়েড ইন দ্য ডোমেস্টিক কোম্পানি। তো এইভাবে করলে তোমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডটা বেরিয়ে যাবে। তো বুঝতে পারলে তো যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যেটা বললাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে এটা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো সাপোজ ধরো শাহরুখ খানের কথাটাই বলছি, যেটা বলছিলাম শাহরুখ খানের কথা, বা শাহরুখ খানের কথাটা বাদ দাও, বিরাট কোহলি, বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে ফরেনে, ঠিক আছে তো, সেখান থেকে যে ইনকামটা করলো, ইনকামটা করে এদেশে নিয়ে আসলো, তাহলে এটা তো আমি অ্যাড করছি, ঠিক আছে তো। সাপোজ ধরো যখন আইপিএল খেলা হচ্ছে তখন ধরো এবি ডিভিলিয়ার্স এই দেশে আসছে, খেলছে, প্রচুর টাকা কামাচ্ছে, টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা মাইনাস করতে হবে। এখানে এটাই লিখেছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি করে বের করবো, বাইরের ইনকাম যখন বাইরে মানে ফরেনের ইনকাম যখন এই দেশে আসছে সেটা, এটা মাইনাস এই দেশ থেকে যারা খেলে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তাই না, এটা মাইনাস করব। তার মানে একদম ইজি কনসেপ্ট, কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিদেশের ইনকাম যখন এই দেশে ঢুকছে সেটা যোগ করো, আর বিদেশের লোক এই দেশে কাজ করছে তারাও তো ইনকাম করছে, সেটা সেই ইনকামটা কি করবে, বাড়িতে নিয়ে যাবে, তাদের দেশে নিয়ে যাবে, সেটা মাইনাস করবে, এটাই বলেছে, নতুন কিছু নয়। এবার জিডিপির সাথে জিএনপির পার্থক্য দেখো, জিডিপির সাথে জিএনপির পার্থক্য বোঝানোর কিছু নেই, এতক্ষণ ধরে জিডিপি জিএনপি এত করে ডিসকাস করলাম, জাস্ট একটু দেখে নাও তাহলেই হয়ে যাবে। জিডিপি কি বলছে, বলছে ইট রেফার্স টু দ্য মানি ভ্যালু। জিডিপি বলতে কি বোঝায়, মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে জিডিপি বলতে কি বোঝায়, বলতে দ্য টু দ্য মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস উইদিন ডোমেস্টিক টেরিটরি অফ আ কান্ট্রি। তাহলে কি বলেছে, খুব আন্ডারলাইন করলাম, ডোমেস্টিক টেরিটরি, কান্ট্রির ডোমেস্টিক টেরিটরির মধ্যে গুডস অ্যান্ড সার্ভিসটা কি করতে হবে, প্রডিউস করতে হবে। আর অন্যদিকে জিএনপি কি বলছে, ইট রেফার্স টু দ্য মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস বাই নর্মাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি, নর্মাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি, ঠিক আছে। তাহলে কি বলেছে, জিডিপিটা কি বলছে, জিডিপি দেখো কি, ইট রেফার্স টু দ্য মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, এখানে দেখো তাহলে ইট রেফার্স টু দ্য মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে তো। তার মানে একই লেখা, শুধু এখানে ডোমেস্টিক টেরিটরির মধ্যে, মানে একটা কান্ট্রির ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে হবে, জিডিপি হচ্ছে একটা দেশের যে ভৌগোলিক সীমারেখা তার মধ্যে হতে হবে,
আর এখানে এরকম কোনো ম্যাটার করে না, কান্ট্রির বাইরেও হতে পারে, কান্ট্রির বাইরেও হতে পারে, কিন্তু সে কিন্তু নর্মাল রেসিডেন্ট হতে হবে কান্ট্রির, ঠিক আছে? বুঝতে পারলে, যেটা আমি বললাম আমাদের ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার যেমন শাহরুখ খান, ঠিক আছে, ও ফরেনে গিয়ে কোনো ইনকাম করছে, সেটা কিন্তু জিএনপির মধ্যে আসবে। আর এখানে যে কোনো কান্ট্রির রেসিডেন্ট হতে পারে। 2 নম্বর কি বলছে, জিডিপি আর জিএনপি। জিডিপিটা কি বলছে, এটা হচ্ছে টেরিটোরিয়াল কনসেপ্ট, টেরিটোরিয়াল কনসেপ্ট, এটা ন্যাশনাল কনসেপ্ট। টেরিটোরিয়াল কনসেপ্টটা কি, অ্যাজ ইট ইজ কনসার্ন উইথ দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি, মানে কান্ট্রির ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে হবে। আর এটা কি বলছে, বিকজ ইট ইজ কনসার্ন উইথ দ্য নর্মাল রেসিডেন্ট অফ এ কান্ট্রি, নর্মাল রেসিডেন্ট অফ এ কান্ট্রি, কান্ট্রির নর্মাল রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে তো? আচ্ছা, ইট ডাজ নট ইনক্লুড নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড, এর মধ্যে ইনক্লুড করা হয় না নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড, কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয় নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে দেখো, সুন্দর জিনিস, কোনো ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি জিনিস, ভুলে যাওয়ার কিছু নেই। তো যখনই জিডিপি আর জিএনপি পার্থক্য দেবে, তখন সবার প্রথম তুমি লিখবে জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে। জিডিপি কাকে বলে এবার তো কিছুক্ষণ আগেই বললাম, বা আমি আগেও লিখেছি, ওটাই লিখবে। এটা হচ্ছে তোমার ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে হবে, 1 বছরে, ইন অ্যান্ড 1 ইয়ার, ঠিক আছে, 1 বছরে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করবে, ঠিক আছে, আর ডোমেস্টিক টেরিটরির মধ্যে, ঠিক আছে। সেটা ও রেসিডেন্ট হতেও পারে, রেসিডেন্ট নাও হতে পারে। এটা হচ্ছে জিডিপি। আর জিএনপি কি বলেছিলাম, এটা ডোমেস্টিক টেরিটরি কোনো প্রশ্নই উঠছে না এখানে, ঠিক আছে। এখানে শুধু রেসিডেন্ট হতে হবে, রেসিডেন্ট হতে হবে, কি বললাম, এখানে রেসিডেন্ট হতে হবে, 1 বছরে গুডস অ্যান্ড সার্ভিসেস যত প্রডিউস করবে। তাহলে কি বললাম, 1 বছরে, ঠিক আছে, 1 বছরে রেসিডেন্ট হতে হবে এবং গুডস অ্যান্ড সার্ভিস যতটাই প্রডিউস করবে সবটাই জিএনপির মধ্যে আসবে। কিন্তু এখানে লোকেশন ম্যাটার করে না, বিশ্বের যে কোনো প্রান্তে কি হতে পারে, ঠিক আছে তো? আচ্ছা, এটা কি, জিডিপিটা হচ্ছে টেরিটোরিয়াল কনসেপ্ট, এটা ন্যাশনাল কনসেপ্ট। টেরিটোরিয়াল কনসেপ্ট মানে ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে হবে, আর ইউনিট ন্যাশনাল কনসেপ্ট মানে কি, এটা হচ্ছে নর্মাল রেসিডেন্ট হতে হবে, কান্ট্রির নর্মাল রেসিডেন্ট। আর এটা লাস্ট, এর মধ্যে জিডিপির মধ্যে তোমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আসবে না, আর এর মধ্যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আসবে। তো বোঝা গেল ব্যাপারটা, তেমন কিছু কঠিন বলিনি। আর একটা লাস্ট পয়েন্ট দেখে নাও, বলছে এনএফআইএ মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যদি পজিটিভ হয় তাহলে কি হবে, আর নেগেটিভ হলে কি হবে। নেট ফ্যাক্টর ইনকাম পজিটিভ হলে কি হবে, জিএনপি বেশি হবে, জিডিপির চেয়ে জিএনপি বেশি হবে। আর নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড নেগেটিভ হলে জিএনপির চেয়ে জিডিপি বড় হবে। তো বেশ, এটাই বলেছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 4টে পয়েন্ট বলে দিলাম, এই 4টে পয়েন্ট পড়লেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে এখনো পর্যন্ত কী করালাম, জিডিপি কাকে বলে এর এক্সাম্পল দিয়ে বোঝালাম, কোন কোন আইটেম জিডিপির মধ্যে ইনক্লুড করা হয় না, জিডিপির কম্পোনেন্ট পড়লাম, তারপর জিএনপি কাকে বলে পড়লাম, তারপর বললাম জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্স। তাহলে মোটামুটি এটুক থাক আজকের মতন।